আমার কবিতা আমাকে একটা কথা বললেন যে তোমার কবিতা তুমি লিখবে, তুমি পড়বে, তুমি শুনবে। সেই কথাটা আমি মনের মধ্যে খুব সুন্দরভাবে নিলাম এবং কবিতা লিখতে শুরু করলাম। পরবর্তীতে যখন আমি বইটা বার করি, দাদা আমাকে সে পথে কুড়িয়ে পাওয়ার মতো, উনি তো বললেন সব কথা, কিভাবে পরিচয় হয়েছে সবই শুনলেন আপনারা, কিন্তু উনি যে হঠাৎ করে আমাকে একটা প্ল্যাটফর্ম দেবেন এটা আমি কোনোদিন ভাবিনি। তা আমার প্রথম কাব্যগ্রন্থ উনি হাতে পাওয়ার পরে আমাকে একদিন ফোন করে ডাকলেন যে আজকে আকাশবাণী এই অফিসে আসতে পারবে। আমি একদম পুরো ইগনোর করছি, আমি বলছি আমি আজকে কি করে যাবো, অত দূর রাস্তা আমি কিভাবে যাব। আমার ভাই তখন বলে যে দিদি ভাই তুমি চলে এসো, আমি নিয়ে যাচ্ছি। আমি যখন গেছি, তনয়াদি আমার সাথে কথা বলার পর আমাকে বলছেন যে আপনি কি আজকেই রেডি আছেন, আপনার কাছে অ্যাকাউন্ট নাম্বার আছে? আমি তখন বলছি আচ্ছা আপনারা কি টাকা নিয়ে কবিতা বলান? আমি কিন্তু টাকা দিতে পারবো না। আমি জানতাম না যে ওই ওই প্ল্যাটফর্মটা থেকে টাকা দেওয়া হয়। রেডিওই শুধু শুনি, ওখানে আর কি কি হয় ভিতরের কিছু আমি জানি না। আমাকে তখন বলছে না আপনাকে তো টাকা দেওয়া হবে। তাহলে আমার ছেলেকে ফোন করি, অ্যাকাউন্ট নাম্বারটা আমার ভাইকে পাঠিয়ে দিতে বলি। সেই গুণী মানুষকে আমি পেয়েছিলাম, ট্রেন থেকেই বোধহয় মণিমুক্তর মতো পেয়েছি। দাদা আমাকে একটা নয়, আমি চারবার ওখানে কথা বলার সুযোগ পেয়েছি এবং এখনো পর্যন্ত ভীষণ ভাবে উনি স্নেহ করেন। আর আমি চাইবো এভাবে ওনার হাত আমাদের মতো মানুষের মাথার উপরে রেখে উনি আশীর্বাদ করুন, আর দীর্ঘায়ু কামনা করব দাদার জন্য। উনি অনেক সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন। ধন্যবাদ। টুকরো কথায় উনি তুলিন্দার সত্যি কথা বলতে গেলে শুকরিয়া আদায় করলেন। যাই হোক, আমরা পরবর্তী কবি রঞ্জিত কুমার স্বামীকে রেখে নেব, এরপরে বৃন্দাবন আসছেন। উপস্থিত সকলকে এই নমস্কার। কুড়ি পত্রিকা, সাহিত্য বিষয়ক পত্রিকা, ম্যাডাম বন্দনা যিনি নিরলস পরিশ্রম করে আজকে এই কুড়ি পত্রিকার প্রকাশনা ঘটালেন, আমরা অভিভূত মুগ্ধ। কারণ আজকের দিনে পত্রিকা প্রকাশ করা অত্যন্ত দুর্লভ, কষ্টসাধ্য। সেদিক থেকে যা শুনলাম বন্দনা ম্যাডামের ব্যাকগ্রাউন্ড, আমরা সবাই বিস্মিত। যাই হোক, শুধু ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, তার দীর্ঘ জীবন আমরা কামনা করবো, সুস্থ জীবন কামনা করবো। আমি চাইব কুড়ি আরো বিকশিত হোক, ভালো করে ফুল ফুটুক, পাপড়ি মেলুক। আগামী দিনে আমাদের এই সমাজটাকে এই ফুলের গন্ধে সুরভিত করুক, যাতে সমাজটা সুন্দর হতে পারে। আর একটা কথা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। খুব খারাপ লাগে যখন ভাবি যে একরত্তি ৬-৭ বছরের মেয়ে সাম্রাজ্যবাদীর ক্ষেপণাস্ত্রে আগ্রাসনে এক লহমায় প্রাণ হারিয়ে গণকবর যখন দেখি চোখ দিয়ে জল ঝরে যায়। আন্তর্জাতিক নারী দিবস শুধু ভারতবর্ষের না, গোটা পৃথিবী। আর আরো বেশি খারাপ লাগে এই আন্তর্জাতিক নারী দিবসে নারীরা ভীষণ ভাবে অপমানিত, তাদের সম্মান ভরণিত। বলা এই জন্যেই যারা কবিরা এসছেন, যারা কলম ধরছেন, আগামী দিনে আপনাদের কলমটা তার বিরুদ্ধে যেন গর্জে ওঠে, সেই দিকে আপনারা একটু লেখার চেষ্টা করুন, সমাজটাকে একটু সুন্দর করার চেষ্টা করুন, একান্ত অনুরোধ। আর একটা কবিতা,
ঈশ্বরের মন্দিরে ধর্ষিতা দেবী, ঈশ্বরের মন্দিরে ধর্ষিতা দেবী, এবার কি দেখিবে কবি? চারিদিকে শুধু নির্মমতার ছবি, তুমি কি দেখতে পাচ্ছ মৃত্যুর জল ছবি? তুমি কি আজও এদো পুকুরের কথা জলে ডুব দেবে? কচুরি পানা আর পাকে ভর্তি সরাবার স্বপ্ন দেখবে না? নীরব হয়েছে বসন্ত আজ, বসন্তের কোকিল কেসে কেসে রক্ত পড়ছে গাছের ডালে পা দড়িয়ে। তুমি কি এখনো কাকের ক্যা ক্যা শব্দ শুনবে? মুমূর্ষ মানুষ একটু রক্তের আশায় ঘুরে বেড়ায় চারিদিক, মাথা মুটে মরে ওষুধের জন্য। এমন সমাজকে জানাবে না ঠিক? জন্ম তো নিয়েছ মানুষ রূপে, পৃথিবী ছাড়িয়ে ভ্রমণে ব্যস্ত কল্পনাকে। লাল রক্তের স্রোত তো নরম চিরায় বইছে, অভিশাপ দাও না কেন যারা অপরক হয় শিশুর খোর? ভেবে যদি থাকো এমনি করেই কাটাবে জীবন, তবে ভুল পথে পা বাড়িয়েছ। সবকিছু অবজ্ঞা করে নিরোর বাসি সেদিনও বেজেছিল, সে সুর বাতাসে করে নিঠেও বিপদের দিনে ওর পাশে থাকার প্রতিশ্রুতি দেয়নি কেউ। ধন্যবাদ ঠাকুর বাবু। আমরা এবার বৃন্দাবন ঘোষের থেকে কিছু শুনে নেব। বৃন্দাবন ঘোষ, আপনি একটু আসুন। মদন দাস, আপনি একটু মঞ্চে আসুন। আজকে আন্তর্জাতিক নাট্য দিবসে আজকের এই মহতী অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবর্গ যারা রয়েছেন মঞ্চে আসেন, এবং আমার স্নেহের বোনেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধু সমূহ, আমার দাদা, আজকে খুব ভালো লাগছে এবং এই অনুষ্ঠান আসতে পেরে আমি খুব আনন্দিত এবং আমার খুবই গর্ব হচ্ছে। ট্রেন ক্যান্সেল হয়, আমি অনেক দেরিতে এসে তার জন্য ক্ষমা প্রার্থী। আপনাদের সমস্ত মূল্যবান কথাগুলো আমি শুনতে পাইনি। অত্যন্ত সুন্দর সুন্দর কথা বললেন আপনারা, এত চমৎকার বিষয়গুলোকে তুলে ধরেছেন। বন্দনা সম্পর্কে অনেক কিছু বলেছেন, তাকে আশীর্বাদ করেছেন এবং শ্রদ্ধা, ভালোবাসা তারও যা আপনাদের প্রতি আছে, সব নিয়ে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান। এই বন্দনা আমি ও যেখানে জন্ম হয়েছে, যে গ্রামে, আমি আমাদের ছোট যে গ্রামগুলো কাছাকাছি গ্রাম, আমারই পাশের গ্রামে নিয়ে আমি এখন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তখন ওর দিদি বা ওরও পাড়ার কি পড়ে, আমাদের স্কুলে পড়ে, আর আমি খুব কাছাকাছি থাকি, বিভিন্ন অনুষ্ঠানে থাকতাম। সেই জন্য বন্দনাকেও দেখতাম। বন্দনার দিদি পড়তো, খুব আরো একটু বড় ছিল, ও তখন খুব ছোট, ওকে দেখেছি রোগা রোগা একটি মেয়ে, খেলাধুলাও করতো, কিন্তু অত্যন্ত ছোট বয়সেও বিয়ে হয়েছে। যখন ওর দেখাশোনা হয়ে গেছে, কথা হয়ে গেছে, তখন আমি জানতাম। ওর দিদি আমার কাছে পরে, বাবারা সব আসছে আমার কাছে, আমি সব ছেলেদের নিয়ে খেলাধুলো সব করতে ভালোবাসি। তো আমি যখন শুনলাম তখন আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম এবং বাবা এখনই এইটুকু মেয়ে দিয়ে দিল। যোগাযোগ হয়ে গেল, মা আমাকে বললেন, ও মা আমাকে খুব ভালোবাসেন এবং ওদের বাড়ির সঙ্গে আমার বাবার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে আমরা খুবই কাছাকাছি থাকি। খুব ভালো মেয়ে ছিল, পড়াশোনা হয়তো ঠিক তেমন হয়তো করতো না বলেই ধারণা, ওর মা ভেবেছিল হয়তো কিছু হবে না, কিন্তু ওর যে এত প্রতিভা আছে, ঠিক সে প্রতিভাটাকে হয়তো আমরা কেউ দেখতে পাইনি, আমরা কেউ সেটা আবিষ্কার করতে পারিনি। এটা আমাদের আমার আজকের যে অপরাধ বোধ যাচ্ছে, হয়তো নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আমি তো ওদের আমার বোন বা সব ছোট ছোট বোনদের সঙ্গে পড়িয়েছি, তখন তো এটা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম হয়তো আরো কিছু পড়াশোনা করতো। আমার এটা মনে হয় আর কি, মনে হচ্ছে এখন যে সত্যি করে যখন
পারতো হয়তো যদি আমরা আরো ওকে যদি আরো ভালোভাবে রেয়ার করতে পারতাম, সেটা করতে পারি। খুব ভালো লাগছে। আর ও যেটা বললো যে হ্যাঁ আমি কখনো যখন দেখাতো আর কি খুব ভালোবাসতো, ও যখন ওখানে যেত দেখা হতো বা খোঁজ নিত আমার। আমি যেহেতু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে খুব বেশি রাখতে ভালোবাসি, তো ওখানে ওরা ও দিদিও যায়, আমাদের ওখানে যায়, আমাকে দেখে, আমাকে দেখায়। আমি খুব আনন্দিত হয়েছি। আমি বাহ তুমি লিখছো, খুব ভালো কথা। তুমি কাউকে দেখা দরকার নেই, তোমার যে মনের মধ্যে এই যে স্ফুরণ ঘটছে, তোমার যে এই যে মনের মধ্যে যাচ্ছে না উপলব্ধিকে তুমি যে প্রকাশ করতে চাইছো, যারা লেখালেখি করেন, যারা কবিতা লেখেন, যারা কাব্য চর্চা করেন, তারা মানুষকে ভালোবাসেন বলেই করেন, প্রকৃতিকে ভালোবাসেন বলে করেন, জগৎ জীবনকে ভালোবাসেন বলে করেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমাদের। আমরা লেখাপড়া করেছি হয়তো, কিন্তু আমরা আমাদের মধ্যে কিন্তু কাব্যিক এই স্ফুরণটা কিন্তু খুব বেশি নেই। আমরা খুব কবিতা, আমাদের হৃদয় খুব উৎসাহিত হয়েছে একটা সুন্দর জগৎকে সৃষ্টি করতে পারি, যেটা কবি লেখক তারা পায়, আমরা সেটা অনেক সময় পাই না। সেই জন্য যারা আমাদের স্কুল ম্যাগাজিনতে যারা ছোট ছোট ছেলে বাচ্চারা লেখে, তাদেরকে আমার খুব ভালো লাগে যে তোমরা লেখো। আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুরা ভালো হোক, ছোট থেকেই দেখেছি ওকে ছোট্ট ভুলের মতো, ভালো হোক, ও বড় হোক। আপনাদের সবাই আশীর্বাদ। আমি অনেক দূরে থাকি, আপনারা হয়তো অনেকে কাছে আছেন, সান্নিধ্যে আছেন, এই সাহিত্যের চক্রের মধ্যে আছেন, সেই জন্য আপনারা তাকে আরো ভালো করে তাকে আরো তুলতে পারবেন। আপনাদের সান্নিধ্য পেলে, আপনাদের সহযোগিতা পেলে, আপনারা যেরকম ভাবে ভালোবাসেন সবাই, আমি এটা আজকে এখানে এসে উপলব্ধি করেছি। এত দূর থেকেও আপনারা এসেছেন, ওনার সঙ্গে আমি এলাম। আব্দুল মান্নান স্যার, আমি ওকে চিনতে পারিনি, আমি পরে নামটা শুনে বললাম আমরা কবিতা তো করেছি আমি। তো যা আপনাদের এই আশীর্বাদ ওর উপরে থাক, এইটুকু প্রার্থনা করে আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জিতেন্দ্র বাবু। বন্দনার শৈশব সম্পর্কে অনেক দিকটা আলোকিত করলেন। আমরা এখন মঞ্চে ডেকে নেবো আব্দুল মান্নানকে, যিনি একজন সাংবাদিকও। ওনার কাছে আমাদের আবেদন থাকলো যে আজকের এই অনুষ্ঠানটা উনি একটা সংবাদ নিশ্চয়ই করবেন ওনার পরিচিতির মধ্যে। সেই অর্থে এখানে সহসাগত করবেনই। তো মান্নান দাকে আমরা বলার জন্য প্লাগ কাছে পিঠে প্লাগ প্লাগ প্লাগ। নমস্কার, শুভ অপরাহ্ন। মঞ্চাসীন মাননীয় সভাপতি, এডুকেশন ফোরামের কর্ণধার আইয়ুব সাহেব, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সাংবাদিক নওশাদ মল্লিক, দুইভাবে চলে গেছে, এবং আমার সামনে আপনারা। আমার মনে হয় এই পুরী পত্রিকার পাপড়ি মেলার দিনে মালিকের সম্পাদনায় আমরা যেন সমবেত হয়েছি বন্দনা মালিকের প্রকৃত বন্দনা করতে। সত্যি তো যে মেয়েটি মাটির মেয়ে, যে সময় যা কিছু পাওয়ার দরকার তা থেকে বঞ্চিত মেয়ে, সেই মেয়ে আজ আমাদের এত বড় একটা উপহার দিয়েছে কবি, সেই সঙ্গে তার ব্যক্তিগত সাহিত্য সৃষ্টি, কবিতা, উপন্যাস। আজকে প্রথম পরিচয় হয়েছিল একটা কাকতালীয় হবে। তখন বন্দনা আমাকে চিনত না, আমি তাকে চিনতাম না। আমি অন্য মাধ্যমে বন্দনা প্রথম কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, তার প্রথম কাব্য সংকলন কোথায় প্রকাশ করবে, এমন একটি সন্ধিক্ষণে বন্দনাকে হাজির হয়েছিল কলকাতার তালতলায় নতুন গত প্রকাশনীতে, এবং সেখানেতে সেদিন আমাকেও দেখেছিল। সে প্রথম তাকে আমি দেখেছি, সঙ্গে ছিল তার মাস্টারমশাই, চার কথা বলতে বারবার বলছে
আর যিনি চলে গেছে স্বর্গত তারা হলো থল। আমি সেদিন তার প্রথম কবিতা পড়েছিলাম, মা কবিতা। বন্ধুরা, যদি ভুল না করে থাকি, বন্ধুরা প্রথম সেতে নিয়ে সেই অফিসে বসে তার মা কবিতাটি পড়েছিলাম। মা কবিতাটি পড়ে দু তিনটি শব্দ আমার তখন মনে হয়েছিল একটু বিচ্যুতি হয়েছে, ওকে তখন বলেছিলাম। আজ সেই বন্দনা মহিমা হয়েছে আমাদের সামনে। আজকে দিনটা অত্যন্ত মূল্যবান দিন, গুরু পত্রিকার পাপড়ি মেলার দিন, আন্তর্জাতিক নারী দিবস। আমি মনে করি এই দিবসটা বোধ হয় আমাদের জন্য সার্থক। বন্দনার মতো একটি নারী, সে নিজেকে মেলে ধরেছে, তার চিন্তা ভাবনা পরিসরটা আমাদের সঙ্গে মেলে ধরেছে। আজ থেকে 1910 সালে যখন ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক নারী সম্মেলন হয়েছিল, 17টা দেশ থেকে প্রায় সবখানেক নারী সেখানে সমবেত হয়েছিলেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতি বছর 8ই মার্চ নারী দিবস পালন করা হবে। আমি মনে করি আজকের দিনে আমরা বন্দনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত সার্থক হয়ে হয়েছে। তো যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, বন্দনার সম্পাদিত বই পত্রিকা প্রকাশ এবং বন্দনা সম্পর্কে কিছু আলোচনা। তো আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে আমি বেশি কথা বলবো না। জারিফুল আমার অত্যন্ত স্নেহভাজন প্রখ্যাত ঔপন্যাসিক। এই সময়ে আমি মনে করি এই বাংলার অন্যতম একজন উপন্যাসিক লেখক। এবং তার আমরা জানি, আপনারা হয়তো খোঁজে জানবেন, যারা প্রতিষ্ঠিত লেখক আছেন ঔপন্যাসিক, তাদের উপন্যাস এখন বাজারে অনেকগুলো চলে না, এবং তাদের উপন্যাস একসময় যখন 20-25 হাজার টাকা দিয়ে কিনে প্রকাশ করতেন, সেটা একজন ভাই জানেন। তারা হয়তো তাদের উপন্যাস এখন আর প্রকাশ করতে পৌঁছাতে পারছেন না, কিন্তু জারিফুলের মতো একজন লেখক ধনেখালি প্রত্যন্ত ঢাকাতে থেকে তার কাছ থেকে আইনুল হক সাহেবের মতো প্রকাশকরা পয়সা দিয়ে তার পাঠ্য কিনে নিয়ে যায়। এটা আমাদের গর্বের বিষয়, এটা আপনাদের গর্বের বিষয়। জারিফুল আমাদের গর্ব, এই অঞ্চলের কথা তার উপন্যাসের চরিত্র তুলে ধরছে যতটুকু হয় করে। তো আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে আমার ছোট্ট একটা অনুভূতি আপনাদের সামনে তুলে ধরছি। সমগ্র নারীদের প্রতি আমার শ্রদ্ধা এটা ঢুকছে না, জানিয়ে এত ছোট হচ্ছে ওই ক্যামেরায় পাই। নারী আমার উৎসব, আমি অন্য জায়গায় কর নিয়ে যাই। নারী আমার হর্ষ, নারী আমার সৃষ্টি, লাইন নেই। নারী আমার কৃষ্টি, নারী আমার প্রীতি, নারী আমার ভীতি, নারী আমার আশা, নারী আমার ভরসা, কাগজ ভরা আছে। নারী আমার কন্যা, নারী আমার কন্যা, নারী আমার ভক্তি, নারী আমার শক্তি, নারী আমার সব, নারী আমার স্তব, নারী আমার মাতা, নারী আমার ত্রাতা। আজ সেই নারী দিবসে আপনাদের সামনে কটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য বন্দনা মালিককে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনাদের প্রত্যেককে পুরী পত্রিকার পাশে থাকবেন, বন্দনার পাশে থাকবেন। আগামী দিনে পুরী পত্রিকা আরো বিকশিত হোক, এই কামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মান্নানদাকে। উনি কলকাতা থেকে এসেছিলেন, ফিরেও যাবেন। তো আমরা এরপর শুনে নেব
নওশাদের কাছ থেকে কিছু কথা। নওশাদ মল্লিক, উনি একাধারে সাংবাদিকতা করেন, অন্যদিকে নাট্য ব্যক্তিত্ব, তার থেকে কিছু শুনে নেব। একই সঙ্গে আমি একটা ঘোষণা করছি যে এখন আমাকে যেতে হবে, আমি রমজান পালন করি, সেই উদ্দেশ্যে আমাকে চলে যেতে হবে। এর পরবর্তী অংশে উনি বাকি অংশটা শেষ করবেন আমার শিক্ষাগুরু স্বপন কুমার হালদার। আমি মাইক্রোফোনটা তুলে দেবো, এরপর কিছু কথা বলবেন নওশাদ থেকে বাকি অংশটা স্বপন করবো। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। বন্দনা বাড়িতে অনুষ্ঠান আসতেই হবে। আমার সকালে একটা প্রোগ্রাম ছিল পরিবারে, সেখানে একটা হেলথ ক্যাম্প ছিল, আমার বোন পরিশ্রম খারাপ আরো অন্যান্যদের। এটা প্রতি বছরই আমি যাই বাসে ঘুরে, আমার দেরি হয়ে গেল। আর বন্দনার অনুরোধ রাখতেই হবে। বন্দনা সত্যি কথা বলতে কি, আমার সঙ্গে আলাপ হয় তারা কত ধরে বাড়িতে একটা অনুষ্ঠানে কবিতা পাঠ করেছিল। সেই কবিতা পাঠটা আমার এত ভালো লাগলো, কারণ আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা যেমন করছি, তেমনি আমি অনেক কবি, সাহিত্যিক, অনেকেই শিল্পী আমার হাত দিয়ে তৈরি হয়েছে। ওর কবিতাটা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি নিজের সঙ্গে যেতে আলাপ করলাম এবং আলাপ করার পরে বললাম যে তুমি এসো আমাদের বাড়িতে একদিন। তো এলো আমার বাড়িতে, ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে এলো, অনেক কথা হলো, খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা ওরা বাড়ি গেল, অনেক কবিতা শোনা হলো, খুব ভালো লাগলো। আমি অনেকের সঙ্গে, যারা অনেক পত্রিকা সম্পাদক, বিভিন্ন পত্রিকা, তাদের সঙ্গে আলাপ করেছিলাম। এই নতুন প্রতীক পত্রিকা তো ওখানেও আমি নূরের সাথে ওর কথা বলে দিলাম, এবং সেই সময় ও একটা বড় দাদাকে একটা বই প্রকাশ করবো। তো সেই বই প্রকাশের ব্যাপারেও আমি বললাম ঠিক আছে, এই নতুন প্রতীক থেকে বই তোমার বেরোবে, কোনো চিন্তা নেই। তো ওর যে চেষ্টা, ধৈর্য, অধ্যাবসায় এবং ও যে পারিবারিক যে একটা প্রতিকূলতা, তার সঙ্গে লড়াই করে, এবং এমনও হয়েছে পারিবারিক দ্বন্দ্ব, এই কবিতা নিয়ে দ্বন্দ্ব, লেখালেখি নিয়ে দ্বন্দ্ব, একদিন তো রাগ করে চলেই এলো আমার ওখানে, থাকলো দুদিন। তারপরে আবার আমি অনেক ভর্তি শুনছি, ওকে আবার পাঠিয়ে দিলাম বাড়িতে। কিন্তু ও কবিতা, আমি ভেবেছিলাম যে ওর কবিতা একদিন না একদিন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। এবং সত্যি কথা বলতে কি, আজকে সেটা দেখছি আমি, শুধু কবিতা, কাব্য, উপন্যাস নয়, ও একটা পত্রিকা প্রকাশ করে ফেলবে। এবং আমরা অনেক পত্রিকা প্রকাশ করেছি দীর্ঘদিন ধরে। যখন আমি ছাত্র আন্দোলন করি তখন থেকে আমি পত্রিকা করছি, অন্যের সাহিত্য পত্রিকা ধোলাখালি থেকে। তারপরে আরো অনেক পত্রিকা বের করেছি, যুক্ত হয়েছি। এবং উত্তর রাজধানী কলেজে ছাত্র সংসদে আমি সাহিত্য সম্পাদক ছিলাম। এবং কলেজে পাশ করতেই আমি সাপ্তাহিক দর্পণ পত্রিকায় যুক্ত হই। তারপরে দৈনিক সত্যযুগ পত্রিকায় আমার প্রথম চাকরি সাংবাদিকতায়, দৈনিক সত্যযুগ পত্রিকায়। সুতরাং আমি বুঝতে পেরেছিলাম যে এই মেয়েটি অনেক দূর যাবে। তো আমার খুব ভালো লাগছে যে কুড়ি পত্রিকারা যে প্রকাশ করেছে, একটা দারুণ পত্রিকা প্রকাশ করেছে, অসম্ভব ভালো একটা পত্রিকা প্রকাশ করেছে। তার প্রচ্ছদ, তার ছাপা, বিন্যাস, সব দিক থেকে। কারণ আমরা তো সম্পাদনা করি, আমি নিজেও এখনো একটি পত্রিকা আমি চালিয়ে যাই, খবরের স্পন্দন নামে পঞ্চায়েত কেন্দ্রিক পত্রিকা। সম্পাদক হিসেবে বলতে পারি যে বন্দনা যে পত্রিকা বার করেছে 20, 100 মধ্যে ও 100 পাবে। প্রথম প্রকাশে ও আরো সৃষ্টি করবে, এবং প্রথম প্রকাশে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পত্রিকা এত সুন্দর পত্রিকা হয়েছে, এত ভালো পত্রিকা হয়েছে, এত ভালো ছাপা হয়েছে, এত ভালো তার বিন্যাস হয়েছে। আমি সকলকে শুভেচ্ছা জানাই। আমি একটি ছোট্ট কবিতা পাঠ করে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমার একটি কাব্য সংকলন, ভালোবাসা জীবন যন্ত্রণা থেকে,
অনেক পুরনো কবিতা, কিন্তু আমার খুব প্রিয় কবিতা। আমাদের হুগলি জেলার মানুষ, প্রবাদ প্রবীণ সাহিত্যিক এস ওয়াজেদ আলী, এস ওয়াজেদ আলী স্মরণে সেই ট্র্যাডিশন সমানে চলেছে আজও। এস ওয়াজেদ আলী, তোমার ভারতবর্ষে আজও আমলি ক্ষুধার তৃষ্ণা, মানুষে মানুষে ভেদাভেদ, সাম্প্রদায়িকতার বাতাবরণ আজ ভুলে পড়েছে শাসক দলের শিরোপায়। তুমি দেখে যাও এস ওয়াজেদ আলী, মানুষ আজ ক্ষুধা জ্বালায় করে চিৎকার, বাঁচার নেই কোনো উপায়। সাম্যের তীর হাতে রয়ে চলেছে শোষিত মানুষ, আজও অফিসে কলকারখানায় অশিক্ষার গ্লানি আজও জানায় তোমার ভারতবর্ষে। লন্ডনে টিমটি মালায় রামায়ণ করে শ্যামপুকুরে সেই কালো ছেলেটা তীব্র হরসে। কলকাতার রাস্তাঘাটে আজও বিক্রি হয় রুমা, ভারতী আর কৃষ্ণা। তুমি ফিরে এসো এসো ওয়াজেদ আলী, পথ দেখাও তোমার সেই লেখনী সুতীব্র সাগারে। তুমি ফিরে এসো এসো ওয়াজেদ আলী, ফিরে এসো আমাদের কাছে। নমস্কার। আচ্ছা বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে আমাকে একটু ছেড়ে দিতে হবে। আমার বাড়ি যে জায়গায়, এই ট্রেনটা যদি না পাই আর বাড়ি পৌঁছতে পারবো না। তারপরে আমার ফিরে এসে বন্দনার বাড়িতেই উঠতে হবে। সেই জন্য আমি একটু চলে যেতে চাই। আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনাদের সঙ্গে এতক্ষণ রইলাম, তো এত কবিতা, এত কবি, এই যে মানুষরা আছেন, সত্যি কথা বলছি, একদম আপনারা তো আমার আত্মীয় হয়ে গেছেন, এখন তো একটা পরিবার, উনি পরিবার। তো এদের কাছে যেভাবেই কথা বলি না কেন, ভুল বলি ঠিক বলি যাই বলি, ওই নিজেরা ঠিকঠাক করে নিয়ে হয়। আমি সেই জন্য বলছি, আমি এই দেখুন, এই বেশিরভাগ তো আপনারা আধুনিক কবিতা এইসব দেখেন। এই আধুনিক কবিতা সম্পর্কে আমার খুব অ্যালার্জি ছিল, জানেন তো। কেউ আধুনিক কবিতার কথা বললে আমার এত অ্যালার্জি ছিল সাংঘাতিক। আমি বলতাম বন্ধুদের, তো তোদের ওই আধুনিক কবিতা আমি বুঝি না। সদবা দুপুরে বিধবা কাকের চিৎকার, এ আমার মাথায় ঢোকে না। সদবা দুপুরে বিধবা কাকের চিৎকার। তো সে যাই হোক, এই মানুষগুলোকে এইসব কথা বলার পরেও আমাদের ওখানে, আমি যে এলাকায় থাকি ওখানে সাহিত্য চর্চা খুব ভালো হয়। তো ওই সাহিত্য মাস্টারমশাই ছিলেন আমার যিনি, তার সঙ্গে ঢুকে পড়ি আমি, ওই সাহিত্য চর্চার মধ্যে ঢুকে পড়ে গেলাম। ওই ছোঁয়াটা আমারও লেগে গেছে। তো তখন আমি ওই 2 লাইন 1 লাইন দুটো একটা কবিতা লিখতে শুরু করলাম। এই বেল ঘরিয়ায় বেল পেকেছে, কাকগিন্নি হেসেই বললো আমার, এইরকম লিখতে আর কি শুরু করলাম। তো এই ফুটের বিছানা ইটের বালিশ, আকাশে এখন নীলের বালিশ, দেখলাম আমাকেও গ্রাস করছে। যাই হোক, আপনাদের এই ছোঁয়া আমাকে গ্রাস করেছে, হ্যাঁ, অনেকদিন আগেই গ্রাস করেছে, এবং এইভাবেই আমি চলছি। আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই যে পরিবেশ, এই পরিবেশ আমাকে গ্রাস করার জন্য। এখন আমাকে একটু ছাড়তে হবে আপনাদের, আমি যাচ্ছি, কিছু মনে করবেন না। আমার থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই। আসার সময় খুব কষ্ট, ট্রেন ক্যান্সেল, এখন শুনলাম ট্রেন ক্যান্সেল। তো এই ট্রেনটা নাকি না ধরলে আমি যেতে পারবো। আর আমি দায়িত্বটা জারিফুলদাকে দিয়েছিলাম, তারপরে আমার সবাইকে দিয়ে যাচ্ছি। উনি এখন এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন। ধন্যবাদ অশোকবাবুকে। তবে একটা কথা বলি, অশোকবাবু একটা কথা বলে গেছেন, আপনারা কিছু খেয়াল রাখবেন। বন্দনার এই পুরীর পথ চলার পাথে ওটা পত্রিকা নেওয়ার সঙ্গে সঙ্গে 100 টাকা করে কিন্তু একটু দিয়ে যাবেন, আমি একটু স্মরণ করে দিলাম। যাই হোক, একটু আগে আমাদের বর্ষিয়ান কবি, সাংবাদিক, নাট্যকার নৌসাদ আলী মল্লিক মহাশয় তার সুন্দর বক্তব্য রেখেছেন, এবং পুরী পত্রিকার সম্পাদক যাই বলি না কেন, তার সম্বন্ধে অনেক কথা বলেছেন, সেটা আপনারা সকলেই শুনেছেন। এখন আমরা ডেকে নেব অনিমেষ ভট্টাচার্য মহাশয়, কবি অনিমেষ ভট্টাচার্য। ধন্যবাদ। আমি একটু যেটা করি না কোথাও গিয়ে, সামনে পরিচিত মুখ একমাত্র আমার তরুণবাবু রয়েছেন, এবং অমিয়াদি শ্রদ্ধা অমিয়াদি আছেন, আরো অনেকে, মানে নামটা জানি না, নৌসাদবাবু আছেন, কয়েকজন আছেন। প্রত্যেককে নমস্কার জানানোর আগে, বিশেষত আজকের দিনটার জন্য উপস্থিত সমস্ত বয়সের নারীদের আমি প্রণাম, নমস্কার
এটা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। কেন করলাম? সবাই জানেন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তা এটা তো হয়, এরকম আছে অমুক দিবস তমুক দিবস, মানে আমি অশ্রদ্ধা করে বলছি না, এরকম একটা দিবস, কিন্তু আসলে তো প্রতিটি দিন নারী দিবস হওয়া উচিত, প্রতিটি দিন। আমি একটু অনুমতি চেয়েছি, আমি দু একটা কথা খালি আপনাদের বলে দিই যে একটা কথা আমাদের আমরা শুনি, কিন্তু আমাদের মাথায় সবার হয়তো আমরা ঢোকাই না, সেটা হচ্ছে, আচ্ছা আমরা তো ওই মহিষাসুর মর্দিনীটা মহালয়ার করে অনেকেই শুনি, সেখানে ওই যে চণ্ডী বা দুর্গা সপ্তশতী বা দেবী মাহাত্ম্য, যেটা নাকি মার্কেন্ড ঋষি মার্কেন্ড পুরাণে মানে বর্ণনা করেছেন, তা থেকে কৃষ্ণ দৈবয়ন বেদ ব্যাস উনি ওখানে ইয়ে করেছেন, যেটা সেখানে নারীকে কি বলা হয়? নারীকে বলা হয় তুমি সমস্ত জীবের মধ্যে মাতা রূপে, শক্তি রূপে, বুদ্ধি রূপে, বিদ্যা রূপে, লক্ষ্মী রূপে অবস্থান করছো, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। রবীন্দ্রনাথ কি বললেন? রবীন্দ্রনাথ বললেন যে নারীকে তার অধিকার কেন দেবে না, বিধাতার কাছে প্রশ্ন করেছে। আর নজরুল কি বললেন? নজরুল বলছেন নারী কবিতায়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার উনি আগে নারী বন্দনা করে তারপরে এগিয়েছেন। আমি এবার একটু আমি বন্দনা জানি আমি একটু ছোটখাটো মানুষ, বলে ফেলি এটা ওটা কথা। আমার মনে হয় এটা প্রথম প্রকাশ, আমার যতদূর জানা এটা সেই দুর্গাপুজোর সময় থেকে চলছে ব্যাপারটা। আজকে গড়িয়ে গড়িয়ে এখানে এলো, কিন্তু সেখানেও আমি কোনো কবিতা দিইনি, আমি বন্দনাকে ছড়াকার হিসেবে প্রথম চিনেছি। আমি একটি ছড়া দিয়েছিলাম মুড়ি নিয়ে, যেটা আমাদের এই কামভূমে খুব একটা জনপ্রিয় জলখাবার বলা যায়। সেখানে আমার ওটা মানে অবস্থাটা দেখে মনে হলো যে ছেঁড়া ফাটা জামা প্যান্টের মতো অবস্থা, মানে খুব শ্রদ্ধা রেখেই বলছি, প্রুফ যিনি দেখেছেন একটু আরেকটু সতর্ক হলে বোধহয় ভালো হতো। আমি একটু ছোট্ট কবিতা লিখি, ছোটখাটো কিছু লিখি, সেটা আমার বংশগত অভ্যাস, আমার ড্রাইভারের জন্য দেখে দেখে শেখা। একটা কবিতা বলে চলে যাবো আজকে, এই কারণে বলে আমি তাড়াতাড়ি যাচ্ছি, এসেছি দেরিতে, সেটা সবাই জেনে গেছে, ট্রেন মানে বাতিল, আমি 3 ঘন্টা পরে পৌঁছেছি। আর এখন যদি না বেরিয়ে আমি এই ট্রেনটা ধরি, তাহলে আমার গৃহদাহ শুরু হবে। এখন মানে আমার একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, ওখান থেকে মেসেজ আসছে বারবার গৃহ থেকে। আজকে কবি বলছেন নারীকে তুমি ফাল্গুন তারা, মানে নারীকে বলছে তুমি যদি ছুঁয়ে দাও তাহলে আমি লিখতে পারি। আমি লিখেছি হারিয়ে ফেলা তুমি, হারিয়ে ফেলা তুমি সিরিজের প্রথম কবিতা। এই তো কদিন যেন গেল মনে হয়, 2 পাড় বাঁধানো প্ল্যাটফর্ম, সারা গা জুড়ে মোড়ামের লাল আর ঘাস সবুজের জংলা শাড়ির মতো, মাঝে মধ্যে থামে এসে ঘরোয়া লোকাল ট্রেন, নিতান্তই আট পৌড়ে, তীব্র স্বরে হুইসল বাজিয়ে প্ল্যাটফর্ম কাঁপিয়ে ছুটে যায় ট্রেন, মেল ট্রেন। আমার এই আট পৌড়ে অকিঞ্চিতকর স্টেশনে থামে না বড় কোনো নাম করা ট্রেন। ওলই বা গা জুড়ে পলাশ, খিরিশ, মহুয়ার অসমঞ্জস সাজে গর্বিত আপন ভাবনায় দিন শেষে ভিন্ন মন্য বলে মন যায়। আজ যত সাজ সজ্জা, যত আয়োজন রঙিন, বড় চাকচিক্যময়, আসে না পাখিরা আর নীলিবিলি বসন্ত বিকেল বা মুখরিত বাদল ধারায়, পড়ে না তো ঝুরে ঝুরে আগুনে পলাশ আর স্নিগ্ধ বাসন্তী প্রায় মহুয়ার ফল, খিরিশের উচ্ছৃঙ্খল এলোমেলো ফুল, বসে বসে ভেজে যায় কলেজ ফেরত সেই দূরে শাড়ি চোখের পাতায়, আর চোখে দৃষ্টিপাত। তবুও অসমাপ্ত রাখলাম, সময় সংক্ষেপ করার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনিমেষ ভট্টাচার্য মহাশয়কে। আমাদের সকলকে অনুরোধ করছি, নিজেরটা হয়ে গেলে চলে যাবেন না, যারা পারবেন তারা দেখুন, একটু অপেক্ষা করুন,
নিজেরটাই শোনাবেন, অন্যেরটা শুনবেন না। এরপরে আমি ডেকে নিচ্ছি চণ্ডীচরণ দত্ত মহাশয়কে। আপনি আসুন। আছেন? চণ্ডীচরণ দত্ত আছেন? আসুন। আমি নিজ সমাজ এই মঞ্চে উপস্থিত হয়েছে আমি ভবিষ্যতে পরীক্ষা আমার জীবনে হয়তো কয়েকটা কবিতা স্কুল ম্যাগাজিন দিয়েছি এবং ঘোরাতে আসার পর দরিদ্র ভাষায় স্বামী দিয়েছে এবং আমাকে বলরামের সঙ্গে ফোনে যোগাযোগ করলাম। আমি ওনাকে 4 মাস দেখেই আজ প্রথম দিলাম, কথাবার্তা অনেক কাছে। আমার কবিতা অনেক পাঠিয়েছে ওনাকে, গল্প কবিতা। উনি বললেন পরবর্তী সময়ে নিশ্চয়ই আমি কিছু কবিতা আমরা ছাপাবার চেষ্টা করি। উনি আমাকে সে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমি কতটা কাজে লাগাতে পারবো জানি না। আমার কবিতা কতটা আপনাদের আলোকপাত করে পাবো না। আজ আমি একটা নারী দিবসে নারীর যে বই দেখলাম সেটা সত্যি বিস্ময়। আমি এমন নারী চরিত্র ভাবে দেখেছি, মহাভারত, রামায়ণ, বহু নারী চরিত্র করেছি। তারপর এদের করেছি, এরা বিশ্ববন্দিত। আমার এই একটি গ্রাম্য মেয়ে সাধারণ বাড়ি থেকে এসে এইসব একটা দায়িত্ব নিয়ে নারী দিবসে যে পরিচয় দিলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনোরঞ্জন সম্বন্ধে বিশেষ কিছু জানি না, পরবর্তীতে আমি চেষ্টা করবো তার কাছ থেকে কিছু জানার। আমার খুব আগ্রহ বেড়েছে, তার মধ্যে গুণ কমই। আমি নারী দিবস সম্বন্ধে বিশ্ব নারী সম্বন্ধে বিশেষ কিছু বলছি না, বলছি এটা কিন্তু একদম সনাতন। আমি আমার কবিতা দিয়ে কবিতা শেষ করছি। প্রত্যেকে অনুরোধ, বাড়তি কথা কম বলুন। কবির নাম, কবিতায় আসুন। কবিতার নাম ভাগ্যবতী। 70 শিশু পাহাড়ায় কয়েকটি পথের তাদের দাঁড়িয়ে দুধের পেট পাচ্ছে শিশু। অন্যটি তার মানুষকে তুলে দেওয়ার কতগুলি শিশুর দায়িত্ব যে নিজেরা খবর পেয়ে পুলিশ ধর্ম নিয়ে বাড়ির পাশে মালিক আইনের মাধ্যমে দলকে কাছে পথের শিশু বড় হয় আদর যত্ন ভালোবাসার মধ্য দিয়ে নিঃসন্তান বাবা মা বেঁচে থাকার আনন্দ পায়। গরিবের ছেলে দেখে সম্বন্ধ পাকা করে আত্মীয় জীবন মহা ভূমিনামে দিয়ে যায়। এখন ভাইয়ের ছেলে ভাই বিয়ে করার কাছে ভাগ্যে থাকে এবারে। ধন্যবাদ কবি চণ্ডীচরণ দত্ত মহাশয়কে। এখন দেখে নিচ্ছি তরুণ কুণ্ডু মহাশয়কে। আপনারা যারা কবিতা বলবেন দয়া করে বাড়তি কথা কম বলুন, কবিতায় আসুন। নাকি শরীরটা খারাপ? রাজকন্যে কার টাগর টগর যা, প্রাচীন একটা কথা। যাই হোক, এই অনেকে এই কথা হচ্ছে প্রাচীন একটা কবিতা আছে। আর কবি জীবনানন্দ দাশ বলেছিলেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এর মধ্যে অনেকেই কবি আছেন, তবে সবাই কবি নয়। যাই হোক, তবু পাঠ করুন, সঙ্গে থাকুন।
নমস্কার। আজকে বিশ্ব নারী দিবসে উনি পত্রিকা প্রকাশিত হচ্ছে, তার জন্য আমার শুভেচ্ছা রইল এবং সমস্ত নারী জাতিকে সম্মান জানিয়ে আজকে নারী দিবসকে কেন্দ্র করে আমার কবিতা নারী এক মমতাময়ী মা। পাড়ার ঘরে ঘরে সীতার প্রতিচ্ছায় যে নারী বাস, আমি সেই ত্রিশূলধারী নারী। অথচ দেখো আমাকে সহ্য করতে হয় কত লাগাম ছাড়া অপমান। দুপায়ের হিংস্র পশুর দল পর্ণকাভীর নেশায় আবিষ্ট হয়ে গণধর্ষণ করে জ্বালিয়ে দেয় বস্তাবন্দি লাশ। ইতিহাসের শৌচাগারে নেই কোনো বিচারের বিধান। সারা বিশ্বের কল্যাণের নারী আমি, বেদনার ঘাম চন্দ্রপ্রভার আলো। অথচ দেখো আমার স্বাধীনতা পুরুষের হাতে শুধুই লোফালুফি ক্যাম্বিস বল খেলা। এ বিশ্বের উন্নতিতে নারী আমি, মাতৃবহন শিশিস্নাত ভরে। তবুও দুপায়ে সেই উচ্ছৃঙ্খল পুরুষ বোঝে চড়া রং লিপস্টিক, নারীর হাত খোলা শরীর। রাতের গ্রাম শহর খুঁজে নেয় অন্ধকার পৌরসত্ব, সগানে জ্বালিয়ে খাপ করে দেয় নারীর সব স্বপ্ন। মনে রেখো গৃহকোণের বন্দি দশা থেকে বেরিয়ে পড়েছে নারী। পুরুষের সাথে তালে তাল মিলিয়ে উঠছে হিমালয় চূড়ায়। স্বদেশের জন্য অস্ত্র হাতে করছে সংগ্রাম। আজকের এই বিশ্ব নারী দিবসে হোক জোরালো প্রতিবাদ। আর নয় নীল বিষের অন্যায় বস্তাবন্দি লাশ, অসুর রাবণের রক্ত হাসে চলতে থাকা রাজনীতি। তাই যোগ্য সম্মানের অধিকারে উচ্চ কণ্ঠে বলে নারী আমি, তাহলে কি তোমার খেলার পুতুল, না তোমার বাজারের ভোগের পণ্য, না তোমার নরম বিছানার বালিশ, না তোমার শরীর গরমের বন্ধন, না রাতের পর রাত ভিন্ন ভিন্ন শয্যায় অসংখ্য খাদক পুরুষের নখের শিকার। আদর করে কামড়ে ছিঁড়ে নেওয়া ঠোঁট নারী আমি, আরাধ্য বই পুরুষ প্রাপ্তি দূরে। শীততাপ নিয়ন্ত্রিত বন্দিশালায় বন্দি নয়, অন্ধকারের আতঙ্কে আতঙ্কিত কারুর স্নেহময় মা। রাখি বন্ধন আর ভাই ফোটায় কারুর ছোট বোন, শয়নে স্বপনে সুখে দুঃখে কারুর স্ত্রী ও প্রেমিকা। স্বামী সন্তানের কল্যাণে উপোস করে রাতের পর রাত ঠাকুর ঘরে কাটিয়ে দেয়া আদি সৃষ্টির নারীবাদ। তাই এসো বিশ্ব নারী দিবসে অঙ্গীকার করি নারীরা রত্ন দেশের মণি, নারীরা জাতির মান। তুমি যে কল্যাণময়ী, তুমি মা শক্তি। এসো এসো হে নারী, দু হস্ত প্রসারিত করে আজকের এই বিশ্ব নারী দিবসে মায়ের জাতি হও, আজ বিশ্বজয়ী হও তুমি নারী। নমস্কার। ধন্যবাদ তরুণ বাবুকে, তরুণ বন্ধু মহাশয়কে। আর কোন কবি আছেন বলতে বাকি আছেন আমি জানি না, তবে নামগুলো বলছি। যদি থাকেন সৌমদীপ পাল আছেন, সোহম দত্ত আছেন, সোমা পাল। আচ্ছা, এখন কবিতা পাঠ করবেন কবি মদন চন্দ্র ঘোষ মহাশয়। হ্যাঁ বলুন, বসুমতি বলুন। ওনার পায়ে একটু সমস্যা আছে। আজকে নারী দিবসের উপরে বলার ইচ্ছা ছিল, কিন্তু তার চেয়ে বড় জিনিস যেটা সারা দুনিয়ায় আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় করা নাড়ছে, তাই যুদ্ধের উপর একটা আমি কবিতা বলছি। যুদ্ধ নয় শান্তি চাই, নূতন পৃথিবী গড়তে চাই, সাদা কালো সবার মুক্তি চাই। সন্দেশন সাম্রাজ্যবাদী যুদ্ধবাদ দুনিয়ার বুক হতে তোদের হটাবো আজ। হিরোশিমার বুক হতে উঠেছে আজও ভয়ঙ্করে সারা। কত যুগ ধরে চলবে মানুষের মাঝে শান্তিকামী মানুষ হিসাব পাবে কি তার?
মধ্য দুনিয়ায় মিসাইল হাঁটছে ওরা, তার সবার জানা। এদের হাত হতে দুনিয়া কোনদিন কি শান্তিকামী মানুষ রক্ষা পাবে না। একদিকে দেখো সাদা কপটের দল, আর একদিকে দেখো জল্লাদের কপট ছল। এই ছল মোরা ভাগ বই, ওদের আঘাত মোরা হান বই। তাই তো সবে আওয়াজ তোলো, যুদ্ধ নয় শান্তি চাই, নূতন পৃথিবী গড়তে চাই, এসো সবে হাত মেলাই। অনেক অনেক ধন্যবাদ মদনদাকে। নামটা কি? হ্যাঁ। ও আচ্ছা, আর এক আজিজুলকে চিনি, তার লেখাও করেছি। বন্দনা দিকে এখন ডেকে নিচ্ছি গোবিন্দ মৈত্র মহাশয়কে একদম একদম। দু চার কথা বলার জন্য। সংক্ষিপ্ত করবেন, কারণ অনুষ্ঠান প্রায় শেষের দিকে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সভাপতি ও গুণীজন এবং উপস্থিত আজকে এই কুড়ি অনুষ্ঠানে উপস্থিত আছে ভদ্র মহোদয়, ভদ্র মহিলাগণ, সকলকে আমি ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মান জানিয়ে আমার কিছু কথা কিছু বলা, এই কথাটা বলবো। কারণ সময় খুব সংকীর্ণ করে দিয়েছেন উনি। এখন কথা হচ্ছে যে আমি কুড়ির অব্যক্ত ভাষা কয়েকটা বলতে চাই। যে কুড়ি হচ্ছে, কুড়ির জন্ম হচ্ছে হুগলি জেলার এই খাঁচুদ্দ গ্রামে। আমি হুগলি জেলার নামটা কেন বললাম না, কুড়ি বলতে চাইছে যে আমি এমন একটা জেলায় জন্মগ্রহণ করেছি যে জেলায় রাজা রামমোহন রায় জন্মেছেন, যে জেলায় রামকৃষ্ণ জন্মেছেন, যে জেলায় শরৎচন্দ্র মহাজি, এবং সবশেষে যেটা বলবো যে নবাব সিরাজদৌল্লার বিশ্বস্ত দুই বীর সেনাপতি মীর মদন মোহন রায়ের জন্মভূমি এই হুগলি জেলা। এবং এই জেলায় জন্মগ্রহণ করে আমি বড় আনন্দিত, বড় গর্বিত, বড় মানে কি বলবো, পুণ্যবান পুণ্যবান। কারণ সেই জন্যে আমি এই কুড়ি হয়ে যে আমার আগামী দিনের যে স্বপ্ন, আগামী দিনের যে ইচ্ছা, সেটা হচ্ছে যে বর্তমান ভারতবর্ষে যে সাম্প্রদায়িক বীজ ছড়াইছে, তাকে আমি এই কুড়ি থেকে বিকশিত হয়ে সেই সাম্প্রদায়িকতাকে ধ্বংস করব, অন্যায় অবিচার নির্মমতাকে দূর করতে লড়াই করব, এবং রাজ্য বা ভারতের শান্তি স্থাপন করব, এবং সব বিষয়ে অসহায়ের পাশে থেকে আমি লড়াই চালিয়ে যাব। এই জন্য আমি এই কুড়ি হয়ে কুড়িকে আপনারা যথেষ্ট রক্ষা করবেন বিভিন্ন ভাবে, সেই কথা বলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার এই কিছু কথা কিছু বলা শেষ করছি। শুভেচ্ছা, আপনারা গ্রহণ করবেন। খুব সুন্দর, খুব সুন্দর। ওনার মূল বক্তব্যটা, মূল ভাবটা নিশ্চয়ই খুব সুন্দর। যাই হোক, আর কেউ কিছু বলবেন কিনা আমি জানি না। যদি বলতে চান এগিয়ে আসবেন। আমার তো আমাদের বন্দনা মালিক তো বলবেই, তার আগে আমি গুরুদাকে একটু ডেকে নিচ্ছি। গুরুদা আমাদের সমস্ত অনুষ্ঠানে টেলিকাস্ট করেন, ফেসবুকে সরাসরি পাঠিয়ে দেন। তো উনি ওনার বক্তব্য রাখছেন এখন।
আমি প্রথমে বন্দনাদিকে কৃতজ্ঞতা জানাই। আমাদের গ্রামে প্রথম আমাদের বাড়িতে আকাশবাণী রেডিও আসে, প্রায় ৭৫ বছর হয়ে গেল। আকাশবাণী জীবনকে পেয়েছি, যে সাম্যভাগের কথা শুনি আগে দেখতে পেলাম, আরো একজন ছিলেন, এই জন্য আলাদা করে বন্দনাদিকে কৃতজ্ঞতা জানাই। আর সরাসরি দোলাইন বলি, আমি লিখি না তবু দোলাইন বলি। চন্ডী কোথায় কবিরা কবিতা পড়তে চেথায়, ওরে ওরে সব সর্বনেশে ধরা দেখে আমার মা খুব ফোন করেছে, বেরোনোর কোনো আশা নেই, বেরোনোর ইচ্ছেও নেই, তোর সর্বনাশ ঠেকায় কে? ওরে কবিদের কথা কান থেকে পৌঁছে প্রাণে, দেখিস নে গায়করা কেমন কবিতা হলে গানে গানে, বসন্ত যেমন আগুন লাগায় অশোকে পলাশে শিমুলের বনে, ঠিক তেমনি কবিরা লাগায় আগুন মনে মনে। ওরে শোন, আবার কোথায় যাস? কবিতার আগুন লাগাতে সকল গৃহকোণে, কবিতার আগুন লাগাতে সকল গৃহকোণে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এসে কিছু বলো। হোক না, 2 লাইন হোক না। এসো না বল। ঠিক করছি, এসি চালানো আগে। কল্যাণ আসছে 2-4 কথা বলার জন্য। এই অনুষ্ঠানের বিশিষ্ট জন, সঞ্চালক সহ এই মঞ্চের সামনে যারা উপবিষ্ট বিশিষ্ট জন, সকলকে আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রণাম, ধন্যবাদ, আগামী সুস্থ থাকার কামনা জানিয়ে 2-4 কথা। আজকের যে দিন আন্তর্জাতিক নারী দিবস, এই আন্তর্জাতিক নারী দিবসে আজকের এই দিনটা আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। শুধু এই কুঁড়ি পত্রিকার যে উদ্বোধন, সেই আনুষ্ঠানিক দিবস, এটা আমাদের কাছে শুধু মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য এই কুঁড়ির মধ্য থেকে অগণিত প্রস্ফুটিত অলিতে গলিতে আমাদের গ্রামগঞ্জে অবহেলিত লাঞ্ছিত যারা আছে তাদেরকে যথোপযুক্ত জায়গায় তুলে নিয়ে আসা। কারণ এই ডিজিটাল দুনিয়ায়, ডিজিটাল জায়গায় দাঁড়িয়ে অনেক প্রতিভা হারিয়ে যেতে বসেছে। সেই চেতনাকে তুলে নিয়ে আসার লক্ষ্যই আমাদের এই কুঁড়ি, আমাদের এই কুঁড়ির ভাবনা। আজকের এই নারী দিবসে যাদেরকে আমরা স্মরণ করতে চেয়েছি, যাদেরকে স্মরণ না করলেই নয়, যারা আমাদের আগামী দিনের পথ দেখিয়েছে, নারী মুক্তি, নারী সংগ্রাম, নারী আন্দোলন, নারীর অধিকার, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বি.আর. আম্বেদকর, জ্যোতিরাও ফুলে থেকে শুরু করে যে মহামানব আমাদের এই পথ দেখিয়েছেন, তাদের স্মরণ করে আমাদের এই কুঁড়ির যে আজকে পথ চলা শুরু হলো, সেই পথ চলা আমরা শেষ তাক চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য থাকবে। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। অনুষ্ঠানের শেষ লক্ষ্যে পৌঁছেছি, তাই বেশি কিছু বলার জায়গা নয়। তবু বলি, আপনারাই হচ্ছেন এই কুঁড়ির ভবিষ্যৎ, আপনারাই আমাদের আনন্দ, আপনারাই আমাদের উদ্দীপনা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব কম কথায় অনেক কথাই বলেছেন। তো এরপরে দেখে নেব আজকে কুঁড়ি পত্রিকার সম্পাদক বন্দনা মালিককে, তিনি তার কথা বলবেন। তার আগে একটা কথা বলি, এখানে দীর্ঘ অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব রয়েছেন, যিনি 37 বছর ধরে প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন।
তার সামনে একটি কথা বলতে বাধ্য হচ্ছি। আমাদের সাহিত্যের যে বিভিন্ন ভাগগুলো আছে, যেমন উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা, আবার তার মধ্যেও অনেক 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 ভাগ আছে। তো অনেকেই প্রবন্ধের ব্যাপারটা কবিতার মধ্যে প্রকাশ করতে চাইছেন না। কবিতা হচ্ছে বিন্দুতে সিন্ধু প্রকাশ করা। 4টে লাইনের মধ্যে, 6টা লাইনের মধ্যে, 8টা 10টা লাইনের মধ্যেই আপনি সমস্ত কথা বলতে পারবেন। অত কথা গুছিয়ে বলার দরকার নেই, ছুড়ে দিলেই হয়ে যায়। তো অনেকে আছেন সেটা হয়তো একটু এড়িয়ে যান, চেষ্টা করবেন, আমি আশা করবো। সেই জন্য বলেছিলাম সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যেমন বন্দনা মালিক এখন আজকে কি বলবো, নায়িকা বন্দনা মালিক। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন। একে একে সবার বাড়ির টানে ছুটে চলে গেছে, খুব সীমিত কয়েকজন আমরা রয়েছি। তো আপনারাই আমার কথা, আমি নতুন করে কি কথা বলবো? আমি যে কথা মনের মধ্যে গাঁথতে পারি, কলমের ডগায় আনতে পারি, বক্তা হিসাবে কিন্তু আমি সেরকম নই। আমি সুন্দর করে মঞ্চে বলতে পারি, তবে আমি যেটা বলবো আপনারা কুড়ির সঙ্গে থাকুন। কুড়িকে সুন্দরভাবে পুষ্পিত করার জন্য অনেক সাহায্য সহযোগিতার হাত আমি পেয়েছি। বিজ্ঞাপন থেকে শুরু করে খুব কাছের মানুষগুলো এত কাছ থেকে এসেছে, আমি ভাবতে পারিনি যে আমি ভেবেছিলাম আমি কোথায় ঋণে পড়ে যাবো। ঋণী তো হয়নি, কিন্তু আমার পত্রিকা সুন্দরভাবে প্রকাশ হলো এবং আপনাদের সকলের ভালোবাসার এটা একটা ফসল। আমি হয়তো সাজিয়ে গুজিয়ে বলতে পারছি না, তবে আপনারা এরকম কুড়ির সঙ্গে থাকুন। আর আজকে দিনটা বেছে নেওয়া আন্তর্জাতিক নারী দিবস, কুড়ি নামটা দিয়েছি তো এক ফুল এবং মেয়ে, সেজন্য আমি নামটা আজকের দিনটা আমি বেছে নিয়েছিলাম। কি বলবো, আমি সেরকম ভাবে আর কিছু বলতে পারছি না। যদি অনুমতি করেন আমি একটা বড় আমার কবিতা বলবো। এই কবিতা হয়তো অনেকে অনেকবার শুনেছেন, তবু যেন আজকের দিনে আমার এই কবিতাটা বলতে ইচ্ছে করছে। কবিতার নাম এলো না। এ যেন অনুভূতির প্রবাহ, রাত্রির উঠানে, নিদ্রাহীন বিছানায়, চাঁদ তারা আর কুয়াশায় ভরা রোমাঞ্চ অন্তর। কল্পনা মনে শুনি সবুজ পৃথিবী গড়াদের ফাঁকে গাইছে জয়ধ্বনি। প্রচন্ড বিশ্বাসে কারা যেন বলে ওঠে, কিছু লেখো, আমি সমাজের কাছে ঋণী। জীবন যুদ্ধে যা পেয়েছি সবই পান্না জমি, তবু যেন আজ সাদা পাতা জুড়ে আমার কথাই বলে। নয়ন ধুয়ে শীতল ধারা বয়, যেন বলে ওরা ভয় পেও না, কেন ভাবো পরাজয়। আমি যেন সেই ধীরে মঞ্চের আলোয়, কবিতার আলোয়, নয়নের আলো ফিরে, দুরন্ত মেঘে নীল সমুদ্র তীরে আমার লেখাতে ভাবনা মিশিয়ে তুফানের দিকে ছাড়ি। আমি আমার জীবনী লিখতে চেয়েছি, কলম ধরেছি হাতে। উপমাবিহীন, উৎসবহীন পাঠ করি কবিতাতে। জীবন যুদ্ধে আমি একা, কালো রাত্রির সাথে। শীতল ধারা মুছিয়ে দিতে নাম ধরে ওরা ডাকে। কোনোভাবে শুনি, চোখ মেলে দেখি, খুব কাছে সবে মিলে আমার জীবনী কবিতায় লিখে পড়ালো আমারই বলে। ধন্যবাদ। খুব সুন্দর কবিতা। হ্যাঁ, এখন আজকে সবার সভাপতি মহাশয়ের হাতে আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাম্য বাক ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিলাম সভা শেষ করার জন্য।
ধন্যবাদ সবাইকে। আপনারা দীর্ঘ সময় রয়েছেন। বন্দনা দিয়ে আমার বিশেষ পরিচিত একটি অন্য সূত্রে, খানিক আত্মীয়াও বলা যায়। তো আমরা আজকে একটি মহতী অনুষ্ঠান, আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে অনেকে চলে গিয়েছেন, অনেক দূর থেকে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন। বন্দনাদির আয়োজনে আজকের এই অনুষ্ঠান, আমি খুব কাছেই বাড়ি আমার, এখান থেকে মাত্র 12-13 কিলোমিটার দূরে আমি বাইকে এসেছি। তো বন্দনাদির আয়োজনে এই অনুষ্ঠান, এবং বন্দনাদি একটা পত্রিকা সম্পাদনা করছেন, এবং আজকে সে অনেক অজানা কথা শুনলাম, অনেকটা জানি অনেকটা অজানা। যাই হোক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি অন্যান্য কাজ করি, সেটা আমি প্রথমে বলেছিলাম। যাই হোক, আজকের এই অনুষ্ঠান আমি একটি ছোট্ট গান, হ্যালো, সেই গানটা দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানও সম্ভবত শেষ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কয়েকদিন আগেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেছে, যেমন আজকে আন্তর্জাতিক নারী দিবস। বাঙালিদের কাছে অত্যন্ত পরম আদরের দিন, ভালোবাসার দিন 21শে ফেব্রুয়ারি। আমরা সেই দিনটিকে আজকে আরো একবার স্মরণ করি আজকের এই আন্তর্জাতিক নারী দিবস। বিখ্যাত গান আপনাদের অনেকেরই শোনা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত চাদর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাথি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনি খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার বুক। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি,
বারবার দেখি দেখি বাংলার বউ। আ আ সাম্যবাবু খুব সুন্দর একটি গান আমাদের উপহার দিলেন। এই সঙ্গে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা হলো। শেষটা আকাশবাণী।